আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন যে আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। কাইন্ডলি সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। শিক্ষার্থীরা সবাই একটু কমেন্ট করে জানাও যে আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, বোর্ড ক্লিয়ার দেখাতে পাচ্ছ কিনা। আজকে তোমাদের সাথে আরও একটি স্পেশাল ক্লাসে হাজির হলাম। এই ক্লাসে আমি তোমাদেরকে অক্ষর বিশ্লেষণ এবং অক্ষরের প্রকারভেদটা শেখাবো, কারণ এইখান থেকে ভর্তি পরীক্ষা কিন্তু প্রশ্ন থাকে। তোমাদের নার্সিং এডমিশন টেস্টেও কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন থাকে। সো কোনোভাবেই মিস করবা না, সবাই একটু ক্লাসটা গুরুত্ব দিয়ে করো। ইনশাল্লাহ আশা করি এখান থেকে তুমি একটি নাম্বার খুব চমৎকারভাবে অর্জন করতে পারবে। তো যারা যারা যুক্ত হয়েছে সবাই একটু ঝটপট ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে একটু মেনশন করে আমাকে জানাও। সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও, বন্ধুদেরকে ক্লাসটি একটু শেয়ার করে দাও, যেন সকল শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে আমরা ক্লাসটি উপভোগ করতে পারি, উপভোগ করতে পারি। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও যে আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। অনেকে লিখছো নমস্কার নমস্কার, সবাই আদাব, সবাইকে আদাব এবং সালাম, আসসালামু আলাইকুম। সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, সবার সালাম গ্রহণ করছি। ওকে, আমরা আজকে যে বিষয়টি পড়াবো তোমাদেরকে আমি আগেই বলে নিচ্ছি। আমরা আজকে পড়াবো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেটা হচ্ছে অক্ষর বিশ্লেষণ থেকে প্রতি বছর পরীক্ষা প্রশ্ন থাকে। এবং আমরা জানি যে এই অক্ষর বিশ্লেষণ আমরা অনেকে অনেক কঠিনভাবে জটিলভাবে শিখেছি, যার কারণে আমরা দেখা যায় যে অনেক সময় অক্ষর বিশ্লেষণ করতে গিয়ে অনেক বেবাচাকা খেয়ে যাই। তো তোমাদেরকে আমি আজকে একটা চমৎকার টেকনিকের মাধ্যমে অক্ষর বিশ্লেষণটা শেখাবো এবং ব্যাকরণিক ভাষায় কীভাবে আমরা শিখবো তাও শেখাবো। তো সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছে, বাংলাদেশের কোন প্রান্ত থেকে আজকের আমাদের এই ক্লাসটি উপভোগ করছো। সবাই একটু ঝটপট নিজের এলাকার নাম বা নিজের জেলার নামটা কমেন্ট করে আমাদেরকে একটু জানাও। আমরা এখনই ক্লাসটি শুরু করছি। প্রথমত আমি বলি যে অক্ষর যখন আমরা বলছি, অনেকে আমরা মনে করি যে বর্ণ এবং অক্ষর একই, বর্ণ এবং অক্ষরকে আমরা একইভাবে বিচার করি। অক্ষর আর বর্ণ, যেমন আমি যদি বলি যে একটু বলো তো আমাকে যে এই বিশ্ববিদ্যালয়ে, আমি একবার বললাম, মনে করো একটা স্টুডেন্টকেই বললাম যে বলো তো এই বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে। তো স্টুডেন্ট অনেক চিন্তা ভাবনা করতেছে এভাবে যে 1 2 3 4 5 6 7 8 এরকম করে গুনতেছে। মূলত অক্ষর আর বর্ণ কখনো এক নয়, মাথায় রাখতে হবে, অক্ষর আর বর্ণ কখনো এক নয়। অক্ষর কাকে বলে আর বর্ণ কাকে বলে? যদি আমি ইংরেজিতে বলি বিউটিফুল, আমি বললাম, মনে করো আমি বললাম বিউটিফুল, তুমি কিভাবে উচ্চারণ করবে? BEAUTIFUL, বিউটিফুল, এভাবে উচ্চারণ করবে। দেখো আমরা যখন এই বিউটিফুল শব্দটিকে উচ্চারণ করছি, কিভাবে উচ্চারণ করছি? BEAUTIFUL। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবেই উচ্চারণটা করি, কিন্তু আমরা কেউ কিন্তু বলি না BEAUTIFUL। তার মানে এখানে দেখো, এখানে বর্ণ আছে কয়টি?
এখানে যদি আমি বলি বর্ণ আছে কয়টি বা লেটার আছে কয়টি, তাহলে হবে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা বলতে পারি এখানে 9টি বর্ণ বা লেটার আছে। কিন্তু যখন বলা হবে অক্ষর আছে কয়টি, তখন হবে এই যে BE AU TI FUL, এইগুলো হচ্ছে মূলত অক্ষর, যেটাকে আমরা ইংরেজিতে বলি সিলেবল। ইংরেজিতে কি বলি? সিলেবল। ইংরেজিতে কি বলি? সিলেবল। ওকে ফাইন। তাহলে আমরা দেখছি যে আমরা পাইলাম কি, যে অক্ষর। এই অক্ষরকে ইংরেজিতে কি বলা হয়? বলা হয় সিলেবল। কি বলা হয়? অক্ষরকে ইংরেজিতে বলা হয় সিলেবল। অক্ষরকে ইংরেজিতে কি বলা হয়? সিলেবল। অক্ষর কাকে বলে? অক্ষর হচ্ছে মূলত আমরা জানি যে এই অক্ষর হচ্ছে নিঃশ্বাসে স্বল্পতম প্রয়াসে কোনো জায়গায় বাধাগ্রস্ত না হয়ে একেবারে যতটুকু উচ্চারণ করা যায় তাকে একটা অক্ষর বলে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে সালমা খাতুন যুক্ত হয়েছে সিরাজগঞ্জ থেকে, আমাদের সাথে সুবর্ণা আক্তার আর যে যুক্ত হয়েছে নওগাঁ জেলা থেকে। আমাদের সাথে আর কে কোথা থেকে যুক্ত হয়েছে জটপট একটু কমেন্ট করে জানাও। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আবু মৌদুদ ফাহিম, মানে আপনাদের অর্ণব স্যার যুক্ত হয়েছেন, আমাদের জিকের বস, আপনারা যারা জিকের প্রতিনিয়ত ক্লাস করছেন অর্ণব আহমেদ ফাহিম স্যারের। তো আপনারা যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু আমাকে আপনাদের নিজ জেলার নামটি কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করতে কোনোভাবে ভুলবেন না। ওকে, আমরা একটু আসি অক্ষর কাকে বলে। যখনই আমরা অক্ষরের ডেফিনেশন জানতে চাবো তখন দেখেন নিঃশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসে একেবারে কোনো জায়গা বাধাপ্রাপ্ত না হয়ে, বাধা বিপত্তি না ঘটে উচ্চারণ করা যায় যতটুকু স্থান, ততটুকুকে আমরা বলছি অক্ষর বা সিলেবল। অক্ষর অথবা সিলেবল বলছি। এখন আমার কথা হচ্ছে যে ভাই, আদৌ কি এভাবে আমরা ডেফিনেশন শিখে জীবনে আমরা অক্ষর নির্ণয় করতে পারি কি না? ডেফিনেশন শিখে আমরা কখনো অক্ষর নির্ণয় করতে পারি কি না? হ্যাঁ পারি। গুটি কয়েক শব্দ আছে যেগুলো আমরা অক্ষর নির্ণয় করতে পারি, কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে কাজটা করে, যে এক এক অঞ্চলের মানুষ এক এক আঞ্চলিক ভাষায় কথা বলে এবং এক এক অঞ্চলের মানুষের বাচনভঙ্গি এবং উচ্চারণ এক এক রকম হওয়ার কারণে তাদের সিলেবল এবং উচ্চারণের যে স্বল্পতা এই জায়গাটা এক এক রকম হয়ে থাকে, যার কারণে অক্ষর নির্ণয়ে অনেক শিক্ষার্থী ভুল অক্ষর নির্ণয় করে এবং ভুলভাবে উপস্থাপনের কারণে তারা কিন্তু একটা নাম্বার থেকে বঞ্চিত হয়। তো আমি তোমাদেরকে একটু বলবো আজকে এমন একটা টেকনিক শেখাবো, যেই টেকনিকের মাধ্যমে তুমি অক্ষর শিখবে সারা জীবনের জন্য। পৃথিবীর যত শব্দ আছে, যত বাক্য আছে, সব জায়গা থেকে তুমি অক্ষর নির্ণয় করতে পারবে। ঠিক আছে? ওকে, তো আমরা দেখো এখানে লিখেছি যেমন কলম। কি লিখেছি? কলম। তাহলে কলম শব্দটিতে কয়টি অক্ষর আছে? কলম শব্দটিতে 3টি অক্ষর আছে। তাহলে বই শব্দটিতে কয়টি আছে? 1টি অক্ষর আছে। আমরা একটু দেখব, কারণ এখানে খুব ইজিলি বোঝা যাচ্ছে এখানে বর্ণ আছে 3টা, তাই আমরা ইজিলি বলতেছি অক্ষর 3টা। আদৌ কিন্তু এখানে বর্ণের কোনো কাজ নাই, বর্ণের কিন্তু কোনো কাজ নাই। মূলত এখানে আছে ক ল ম, ক ল ম। এইভাবে আমরা যদি উচ্চারণ করি তাহলে উচ্চারণের স্বল্পতে আমরা দেখতে পাচ্ছি 3টা অক্ষর আছে। আবার যখন বলছি বই, এখানে বর্ণ বা লেটার আছে 2টা, বর্ণ বা লেটার আছে 2টা, কিন্তু অক্ষর কিন্তু একটা। কারণ আমরা উচ্চারণ যখন করছি তখন আমরা বলছি বই বই, আমরা কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছি না। তার মানে এখানে বর্ণ আছে 2টি, লেটার আছে 2টি, কিন্তু অক্ষর আছে 1টি। আমরা একটা চমৎকার টেকনিক শিখবো বলেছিলাম তোমাদেরকে। তার আগে আমি একটা প্রশ্ন রাখতে চাই, যে এই শব্দটা আমাদের বারবার আসে, যে বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি ভিন্ন অক্ষর আছে? কয়টি ভিন্ন অক্ষর আছে? এই প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল এবং নার্সিংয়ে একবার আমরা দেখেছি বিএসসি নার্সিংয়ে এই প্রশ্নটা এসেছিল। তো দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমাদের নার্সিংয়ের যে প্রশ্নগুলো হয় এগুলো মোস্ট অফ দ্য টাইম বিসিএস, ব্যাংক জব এবং বিশ্ববিদ্যালয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আসে। হ্যাঁ, তো আমরা এই প্রশ্নটা একটু সলভ করে দেখি যে বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে। আমাকে একটু শিক্ষার্থীরা কমেন্ট করে জানাবে যে এই বিশ্ববিদ্যালয় শব্দটিতে তুমি কয়টি অক্ষর খুঁজে পাচ্ছ, আমাকে একটু কমেন্ট করে জানাও। আমরা দেখতে পাচ্ছি সুরাইয়া বিশ্বাস আছে, যুক্ত আছে আমাদের সাথে পাবনা থেকে। কখন ক্লাস শুরু হলো ভাইয়া? কখন ক্লাস শুরু হয়? সন্ধ্যা 7টায় ক্লাস শুরু হয়েছে। তানিম লিখেছে আসসালামু আলাইকুম, সিলেট থেকে যুক্ত আছে দেখতে পাচ্ছি। শর্মা তালুকদার যুক্ত আছে সিলেট থেকে আমাদের সাথে দেখতে পাচ্ছি। তৃষা দাস যুক্ত আছে, লিখেছে নমস্কার। হ্যাঁ নমস্কার। মাহিম ইসলাম লিখেছে 5টি। আচ্ছা, বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে? সবাই একটু জটপট কমেন্ট করে আমাকে জানাও যে বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে। শিক্ষার্থীরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে।
তাসনিম লিখেছে অপশন এ। এখানে লেখা আছে অপশন এতে আছে 5টি, 6টি, 7টি এবং 8টি। রাইট অ্যান্সার কী হবে সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। 5টি, 6টি, 7টি, 8টি। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কী হবে? আরিফ হোসেন লিখেছে 5টি। শর্মা তালুকদার লিখেছে 5টি। আমাদের সাথে দেখতে পাচ্ছি মারিয়া ইসলাম লিখেছে 5টি। আর কারো কোনো প্রশ্ন, আর কারো কোনো কমেন্ট আছে কিনা? আর কে কয়টা বলতে চাও? 5টা, 6টা, 7টা, 8টা, 10টা? হ্যাঁ, এরকম কেউ বলবা? ওকে, ফাইন। উম্মে হাফসা আসসালামু আলাইকুম লিখেছে। ওয়ালাইকুম আসসালাম। মৌলভীবাজার থেকে যুক্ত আছে আহমেদ রিমন যুক্ত আছে। আমরা দেখতে পাচ্ছি আরিফ হোসেন লিখেছে আসসালামু আলাইকুম। সুবর্ণা ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবার সালাম একসাথে গ্রহণ করছি। ইসরাত চৌধুরী লিখেছে 5টি। ওকে, ফাইন। তাহলে আমরা একটু বিশ্লেষণ করি, তাই না? বিশ্লেষণ করার আগে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিই। একটু দেখি, সন্ন্যাসী শব্দটিতে কয়টি অক্ষর আছে? শিক্ষার্থী বন্ধুরা আমাকে একটু বলবে, এখানে আছে সন্ন্যাসী শব্দটিতে কয়টি অক্ষর আছে? প্রশ্নটা এসেছিল গুচ্ছে 24-25 বি ইউনিটে। এখানে আছে 2, 3, 4, 5। সন্ন্যাসী, একটু আমাকে বলো তো সন্ন্যাসী শব্দটিতে কয়টি অক্ষর আছে? সন্ন্যাসী শব্দটিতে কয়টি অক্ষর আছে? শিক্ষার্থী বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে সন্ন্যাসী শব্দটিতে কয়টি অক্ষর আছে? সন্ন্যাসী শব্দটিতে কয়টি অক্ষর আছে? তানিশা তিশা লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পাচ্ছি তৃষা দাস লিখেছে 3টি। নীলফামারী থেকে যুক্ত আছে রাকিব। আর কে কোথা থেকে যুক্ত আছে একটু কাইন্ডলি জানাও। মাহিম লিখেছে 3টি। তারিন আক্তার লিখেছে 5টি। আরিফ লিখেছে 3টি। সুবর্ণা লিখেছে 3টি। তাসনিম লিখেছে অপশন বি মানে 3টি। আরিশা লিখেছে আসসালামু আলাইকুম 5টি। ওকে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম 5টি। ওকে, এরপরে দেখো ইসরাত চৌধুরী লিখেছে 3টি। উম্মে হাফসা লিখেছে 3টি। তারিন ইসলাম লিখেছে 3টি। ইসরাত চৌধুরী আমাদের সাথে যুক্ত আছে চিটং থেকে। ওকে, ফাইন। ভাইয়া বাংলা শর্ট সাজেশন দেয় প্লিজ। বুঝি নাই আমি বাংলা শর্ট সাজেশন। আমি যে ক্লাসগুলো নিচ্ছি আশা করি এই ক্লাসগুলো থেকে আপনি কমন পাবেন এবং খুব স্বল্প সময়ে আপনাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি শেখানোর চেষ্টা করব এই ক্লাসে। ওকে, আমরা দেখি এখানে আছে সন্ন্যাসী শব্দটিতে অনেকেই মোস্ট অফ দ্য স্টুডেন্ট কমেন্ট করেছে 3টি। আমরা একটু দেখব আসলে বিচার বিশ্লেষণ করে আদৌ এটার প্রশ্ন উত্তর রাইট হচ্ছে কিনা ভুল হচ্ছে আমি জানি না। আমি অ্যাকচুয়ালি জানি না, আমি একটু শিখব, আপনাদের সাথে আমিও শিখব। ওকে, বর্ণ ভার্সেস অক্ষর। বর্ণ কাকে বলে আর অক্ষর কাকে বলে? বর্ণ হচ্ছে ধ্বনি লেখা সাংস্কৃতিক চিহ্নকে বলা হয় বর্ণ। ধ্বনি লেখা সাংস্কৃতিক চিহ্নকে কি বলা হয়? বর্ণ বলা হয়, যাকে আমরা ইংরেজিতে বলি লেটার, অ্যালফাবেট বা লেটার, যাকে আমরা হরফ বলতে পারি। হরফ, বর্ণ, লেটার, ঠিক আছে, চিহ্ন। ওকে, একটু আসি, অক্ষর কাকে বলে? অক্ষর হচ্ছে কয়েকটি বর্ণ বা লেটার মিলে যদি নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একেবারে মনের ভাবটুকু প্রকাশ করার জন্য যতটুকু অংশ থাকে তাকে আমরা বলি অক্ষর। তাকে আমরা কি বলি? অক্ষর। ওকে, ফাইন। এখন এই অক্ষর আর হচ্ছে আমাদের এই বর্ণগুলো মনে রাখবো কীভাবে? আমাদের তো মনে থাকে না, বাঙালি আমার তো মনে থাকে না। টাঙ্গাইল থেকে যুক্ত আছে আমাদের সাথে উম্মে হাফসা। ওকে, লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা একটু দেখি মনে রাখবো কীভাবে। মনে রাখার আগে আমি একটু বলি যে আজ সকাল থেকে একটু আমার সাথে একটু লেখার চেষ্টা করেন তো। আপনারা যারা দেখি বাংলাদেশে আমরা এখন যারা শিক্ষার্থীরা আছে তাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু আমরা এখন করি যে বাংলিশ করে লিখি। আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন চালাই এবং অ্যান্ড্রয়েড ফোন আপনারাও দেখতেছেন, ক্লাস দেখতেছেন অ্যান্ড্রয়েড ফোনে নিশ্চয়ই বা অ্যান্ড্রয়েড ডিভাইসে। তো আমরা একটু দেখি, আমি লিখলাম যে একটা লাইন লিখছি, একটু খেয়াল করেন। আমি লিখলাম আজ আমার মন খারাপ। ওকে, কারণ সকাল থেকে খুব ঠান্ডা লাগছে।
আমরা অনেক শিক্ষার্থী কিন্তু এইভাবে আমরা এখন লেখালেখি করি, যদি চ্যাট করি বা টাইপিং করি, কাউকে টেক্সট পাঠাই বা খুদে বার্তা পাঠাই, তারা কিন্তু আমরা এইভাবেই লিখি। এইভাবে লিখেন কারা কারা? এই বাংলিশ লিখেন কারা কারা? এই যে আমিও টাঙ্গাইল থেকে আছি, এই যে আরশি আপু লিখেছে আমিও টাঙ্গাইল থেকে আছি, আমার ভাই লিখেছে গোপালগঞ্জ থেকে, আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ থেকে। টাঙ্গাইলে কোথায়? আরেকজন লিখেছে টাঙ্গাইল কোথায়, এই যে কোথায়, KOKTHAY লিখেছে কোথায়, ওকে কোথায়। তার মানে এগুলো কি বাংলিশ, এগুলো কি বলে নাই, ফ্রম বলে নাই কিন্তু, ফ্রম কোথা থেকে, আর ফ্রম এটা কিন্তু বলে নাই, বলছে কোথা থেকে, কোথায়। এই যে আমরা বাংলিশ লিখি না, এই বাংলিশ যদি লিখতে পারি তাহলে আমরা এই আজকের ক্লাসে অক্ষর শিখে ফেলছি, একটা নাম্বার একদম ইজিলি শিখে ফেলছি। কীভাবে একটু খেয়াল করি। ওকে, এখানে আছে আজ, কি আছে আজ। আমাকে জাস্ট মাথায় রাখতে হবে ভাল কয়টি। আমাদের ইংরেজিতে আমরা যে ভাল পড়েছি, ভাল কয়টি, আমাকে বলেন তো ভাল কয়টি, ভাল কয়টি, কয়টি বলেন তো, ভাল কয়টি। আমি জানি ভাল হচ্ছে 5টি, আপনার অন্যটা জানলে আমাকে একটু বলেন, কমেন্ট করে জানান। ভাল কয়টি? ভাল হচ্ছে 5টি। কি কি? AEIOU। ভাল কয়টা? ভাল হচ্ছে 5টা। ভাল কয়টা? ভাল হচ্ছে 5টা। ভাল কয়টা? ভাল হচ্ছে 5টা। AEIOU, এই হচ্ছে 5টা ভাল। আমাকে মাথায় রাখতে হবে, যখন আমি আপনাদেরকে পড়াচ্ছি তখন আপনি একটু মাথায় রাখবেন, জাস্ট একটা শব্দে যে কয়টি ভাল থাকবে, একটা শব্দে যে কয়টি ভাল থাকবে সেই শব্দে ততটাই অক্ষর আছে। একটা শব্দে যতটা ভাল আছে, একটা শব্দে যতটি ভাল আছে, একটা শব্দে ততটি কি আছে, অক্ষর আছে। একটা শব্দে যতটা ভাল আছে ততটাই কি আছে, অক্ষর আছে। একটু খেয়াল করি, যেমন দেখেন এখানে আছে আজ। তাহলে বলেন তো এই আজ শব্দে ভাল আছে কয়টা? আজ শব্দে ভাল আছে কয়টা? আজ শব্দে ভাল আছে কয়টা? অনেকে লিখছেন আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলেন তো আজ শব্দে ভাল আছে কয়টা? আজ শব্দে ভাল আছে কয়টা? শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু বলেন তো আজ শব্দে ভাল আছে কয়টা? আপনি দেখেন তো এই আজ শব্দে কয়টা ভাল খুঁজে পাচ্ছেন আপনারা? আমাকে একটু বলেন যে আজ শব্দে ভাল আছে কয়টি? আজ শব্দে ভাল আছে কয়টি? আজ শব্দে ভাল আছে কয়টি? সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই তো, একটু সৎ সাহসী একটু ক্লাসটা শেয়ার করে দেই। সবাই একটু শেয়ার করে দেই, আমি এই যে নিজেও শেয়ার করছি, আপনারা একটু শেয়ার করে দেন। টাইমলাইনে শেয়ার দিয়ে রাখেন, কারণ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এই আজ শব্দে ভাল কয়টা? সবাই একটু বলেন তো। হ্যাঁ, একটি। কয়টি ভাল? কয়টি? একটি। সেই ভালটা কি? সেটা হচ্ছে এই এ হচ্ছে একটা ভাল। এ কি? এ হচ্ছে একটা ভাল। তাহলে আজ শব্দে এ হচ্ছে একটা ভাল, তার মানে এই শব্দে ভাল আছে একটা, অক্ষর হবে একটা। ভাওয়াল আছে কয়টা? একটা। অক্ষর হবে কয়টা? একটা। দেখেন এই আমার শব্দে ভাওয়াল আছে কয়টা? আমার শব্দে এই একটা, এই হচ্ছে একটা। তাহলে দেখতে পারলাম আমরা আমার শব্দে ভাওয়াল আছে কয়টা? আমার শব্দে ভাওয়াল আছে 2টা, তার মানে আমার শব্দে অক্ষর হবে কয়টা? 2টা। দেখেন মন, এখানে মন শব্দে ভাওয়াল আছে কয়টি? মন শব্দে ভাওয়াল আছে একটি। মন শব্দে ভাওয়াল কয়টি? মন শব্দে ভাওয়াল আছে একটি। অক্ষর হবে কয়টি? একটি। অক্ষর হবে কয়টি? একটি। এরপর দেখেন খারাপ, এই খারাপ শব্দে ভাওয়াল কয়টা? খারাপ শব্দে ভাওয়াল হচ্ছে 2টা। খারাপ শব্দে ভাওয়াল কয়টা? খারাপ শব্দে ভাওয়াল হচ্ছে 2টা, তার মানে অক্ষর হবে 2টা। অক্ষর হবে কয়টা? 2টা। এখানে দেখেন আছে কারণ। কারণ শব্দে ভাওয়াল কয়টা? কারণ শব্দে ভাওয়াল হচ্ছে 2টা। কারণ শব্দে ভাওয়াল কয়টা? কারণ শব্দে ভাওয়াল হচ্ছে 2টা। অক্ষর কয়টা হবে? অক্ষর হবে 2টা। সকাল আছে সকাল। সকাল শব্দে ভাওয়াল আছে কয়টা? একটা, 2টা। সকাল শব্দে ভাওয়াল আছে 2টা, তার মানে অক্ষর হবে কয়টা? অক্ষর হবে 2টা। থেকে আছে কি? থেকে। থেকে শব্দে দেখেন ভাওয়াল আছে কয়টা? থেকে শব্দে ভাওয়াল আছে 2টা, তার মানে অক্ষর হবে কয়টা? অক্ষর হবে 2টা। দেখেন খুব, এখানে আছে খুব। এই খুব শব্দে ভাওয়াল আছে কয়টা? খুব শব্দে ভাওয়াল আছে একটা। খুব শব্দে ভাওয়াল আছে কয়টা? একটা, তাহলে অক্ষর হবে কয়টা? একটা। দেখেন আছে ঠান্ডা। এই ঠান্ডা, ঠান্ডা, ঠান্ডা। আমি এখানে লিখতে মনে হয় একটু ভুল করছি। ঠান্ডা,
ঠান্ডা। দেখেন ঠান্ডা শব্দে ভাওয়াল আছে কয়টা? ঠান্ডা শব্দ আমরা দেখতে পাচ্ছি ভাওয়াল আছে একটা, দুইটা। ঠান্ডা শব্দে ভাওয়াল আছে কয়টা? দুইটা। তার মানে এখানে অক্ষর হবে কয়টা? অক্ষর হবে দুইটা। তারপর দেখেন লাগছে, লাগছে একটা, দুইটা। তাহলে এই লাগছে শব্দে ভাওয়াল আছে কয়টা? লাগছে শব্দে ভাওয়াল আছে দুইটা, অক্ষর হবে কয়টা? দুইটা। লাগছে শব্দে ভাওয়াল কয়টা? একটা, অক্ষর হবে দুইটা। তাহলে দেখেন আমরা যে শব্দগুলি লিখি যে শব্দে যে কয়টি ভাওয়াল থাকবে সেই শব্দে সে কয়টি অক্ষর থাকবে, যে শব্দে যে কয়টি ভাওয়াল থাকবে সে শব্দে সে কয়টি অক্ষর থাকবে। এখন আমার এক চালাক স্টুডেন্ট, আমি অফলাইনে যখন ক্লাস নিই বিসিএস কনফিডেন্সে, তো দেখলাম এক স্টুডেন্ট আমাকে বলতেছে, ভাইয়া মনে করেন আছে কলা, কি লেখা আছে? কলা। আমি কি কলাকে লিখবো ব্যানানা? লিখবো ব্যানানা। তাহলে এখন দেখেন তো ব্যানানা শব্দের ভাওয়াল কয়টা? অথবা একজন আবার এটা শুনে বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আম শব্দে ভাই অক্ষর আছে কয়টা? আম শব্দে অক্ষর আছে কয়টা? একটু দেখেন তো। বলছে আম, বলছে ভাই আম শব্দে অক্ষর কয়টা? তাহলে আম ইংরেজি কি? আম ইংরেজি হচ্ছে ম্যাঙ্গো, ঠিক আছে? আম ইংরেজি কি? ম্যাঙ্গো, ঠিক আছে? লিখলাম আমরা ম্যাঙ্গো। তাহলে ম্যাঙ্গো শব্দ দেখেন ভাওয়াল কয়টা? একটা, দুইটা। তার মানে অক্ষর দুইটা না ভাই, আমের বাংলিশ আমই লিখতে হবে। আমের বাংলিশ কী করতে হবে? আমের বাংলিশ আম লিখতে হবে। কীভাবে লিখবেন? এ এম, আম। তাহলে এই আম শব্দে অক্ষর আছে কয়টা? আম শব্দে হবে অক্ষর একটা। আপনারা বাংলিশ লিখবেন, সবগুলোকে বাংলিশই লিখবেন। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ইউনিভার্সিটি, আপনি ইউনিভার্সিটি লেখা ভাওয়াল খুঁজতে গেলে কিন্তু অক্ষর মিলবে না। তাহলে কলা ইংরেজি KOLA এভাবে লিখতে হবে। আমের ইংরেজি AM, আম লিখতে হবে, কারণ বাংলিশ করে লিখতেছেন। আপনি মনে রাখবেন, আপনি বাংলিশ লিখতেছেন। আপনি ওই ছাতা, ছাতাকে আমব্রেলা বলা যাবে না, বলতে হবে CHATA, ছাতা, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে এখানে বাংলিশ করে যখন আমরা শব্দগুলোকে লিখছি, যেই শব্দে যে কয়টি বর্ণ ভাওয়াল আছে, যে শব্দে যে কয়টি ভাওয়াল আছে, সেই শব্দে সে কয়টি অক্ষর আছে। আসলে এই টেকনিকে কি ভাই সব হয়ে যাবে? না, এই টেকনিকে সব হবে না। আমাকে আগে বলেন যে এই বিষয়টা বুঝছেন কিনা, এতক্ষণ যে আমি বুঝালাম এই জিনিসটা সবাই ক্লিয়ার কিনা, আমি যে এখন বুঝালাম এই জিনিসটা সবাই ক্লিয়ার কিনা। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে আমাকে একটু জানাবেন ক্লিয়ার। সবাই যদি ক্লিয়ার থাকেন সবাই আমাকে একটু জানাবেন যে ক্লিয়ার। ওকে, সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? জি, আসসালামু আলাইকুম। আমি একটু ক্লাস নিচ্ছি অনলাইনে, আমি 8টায় কথা বলি। আসসালামু আলাইকুম। জি, আমি 8টায় কল দিই আপনাকে। আমি একটু ক্লাসে আছি, অনলাইন ক্লাস নিচ্ছি। 8টায় একটু বলেন ভাই। জি, আসসালামু আলাইকুম। একটু সরি, আসলে ক্লাসের মাঝখানে একটা গুরুত্বপূর্ণ ফোন ছিল, না হয় আমি ধরতাম না। বাংলিশ, হ্যাঁ বাংলিশ লিখে আমরা দেখেন, এখন বাংলিশ লিখে আমরা কিভাবে বলছি, এই বাংলিশ লিখায় কি সব হবে? বাংলিশ লেখা হবে না। কোন জায়গাটা হবে না আমি একটু পর বলে দিচ্ছি। দেখেন, যেমন দেখেন, শব্দকে বাংলিশ করে লিখলে যে কয়টি ভাওয়াল পাওয়া যায়, আমি লিখলাম শব্দকে বাংলিশ করে লিখলে যে কয়টি ভাওয়াল থাকবে ততটি কি থাকবে? অক্ষর আছে। ততটি কি আছে? অক্ষর আছে। যেমন এখানে লেখা আছে চিতল, কি লেখা আছে? চিতল। তাহলে আমি চিতল শব্দটাকে যদি বাংলিশ করি কি হয়? CHICTOL, চিতল। খেয়াল করি, চিতল। ভাওয়াল আছে কয়টা? ভাওয়াল আছে এখানে দুইটা। ভাওয়াল আছে কয়টা? দুইটা। তার মানে অক্ষর হবে কয়টা? দুইটা। আমি বললাম ঈশ্বর, কি লিখলাম? ঈশ্বর। তাহলে ঈশ্বর শব্দটাকে আমি বাংলিশ করে লিখি ISHOR, স্বর, ঈশ্বর। তাহলে ঈশ্বর শব্দে দেখেন তো ভাওয়াল আছে কয়টা? এই একটা, এ হচ্ছে দুইটা। তার মানে ঈশ্বর শব্দে ভাওয়াল আছে দুইটা, অক্ষর হবে কয়টা? অক্ষর হবে দুইটা। আমি বললাম কলিকাতা, কি লিখলাম? কলিকাতা। তাহলে কলিকাতা। ওকে ফাইন, আমি লিখছি KOKLI, কলি, KAKTA, কলিকাতা। তার মানে একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে ভাওয়াল আছে চারটা, অক্ষর হবে কয়টা? চারটা। আমি বললাম বিশ্ববিদ্যালয়, তাহলে বিশ্ববিদ্যালয়টাকে একদম বাংলিশ করে লিখি। আমি লিখলাম BIS, বিশ, SHO, বিশ্ব, BID, বিড,
ডি এ দা বিদ্যা, এল ও ওয়াই লয় বিশ্ববিদ্যালয়। তার মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে ভাল আছে পাঁচটা, অক্ষর হবে কয়টা? পাঁচটা। অক্ষর হবে কয়টা? পাঁচটা। তার মানে ভাল পাঁচটা, অক্ষর হবে পাঁচটা। তাহলে দেখো পৃথিবীর যত শব্দ আছে সকল শব্দকে আমরা এই রুলসে ফেলে দিলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে। উত্তরটি কি হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে। ওকে, এখন আমি যদি আপনাদেরকে এই পর্যন্ত বুঝাই থাকতে পারি, আমাকে এখানে মনে রাখতে হবে যে তবে আমি যে বলছিলাম যে এই রুলসের মধ্যে একটু জায়গা আছে, সেই জায়গাটা আছে এটা। তবে মনে রাখতে হবে যে পরপর দুইটি ভাওয়াল থাকলে, কি থাকলে? পরপর দুইটি ভাওয়াল বা একাধিক ভাওয়াল থাকলে সেখানে একটি গণনা হবে বা একটি কাউন্ট হবে, একটি গণনা বা কাউন্ট হবে। পরপর একাধিক ভাওয়াল থাকলে কয়টা কাউন্ট হবে? একটা কাউন্ট হবে। যেমন দেখেন আছে কি, এখানে লেখা আছে ভাই। কি লেখা আছে? ভাই। একটু খেয়াল করি আমরা যে দেখেন এখানে লেখা আছে ভাই। কি লেখা আছে শিক্ষার্থী বন্ধুরা, সবাই একটু বলো তো দেখি কি লেখা আছে? আছে ভাই। তাহলে আমরা ভাই বানানটা আমরা জানি। ভাই বানানে এখানে ভাল আছে কয়টা? ভাল আছে দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে আই, দুইটা ভাল আছে। আপনি যদি ভাই বানানটা এইভাবে লিখেন, এইভাবে লিখলেও কিন্তু দুইটা ভায়োলই আসে। ভাল কয়টা আসবে? ভাল আসবে দুইটাই, ঘুরে ফিরে ভাল আসবে কয়টা? দুইটা। তার মানে ভাল আছে দুইটা, অক্ষর কয়টা হওয়ার কথা? দুইটা। কিন্তু না, এখানে অক্ষর হবে দুইটি নয়, অক্ষর হবে একটি। অক্ষর হবে কয়টি? একটি। অক্ষর হবে কয়টি? একটি। কয়টা অক্ষর হবে? একটা অক্ষর হবে। কয়টা? একটা। এখন আমি একটু চিন্তা করি যে কেন একটা হবে। কারণ রুলসটা ছিল পরপর একাধিক ভাল থাকলে সেক্ষেত্রে একটা ভাল কাউন্ট হয়। যেমন দেখেন এখানে এ আর আই দুইটা ভাল একসাথে হয়ে গেছে, দুইটা ভাল কি একসাথে কাউন্ট হয়েছে। পরপর একাধিক ভাল আছে পরপর, ঠিক আছে? একাধিক ভাল যখন একসাথে থাকবে তখন একটা কাউন্ট হবে। কয়টা কাউন্ট হবে? একটা কাউন্ট বা গণনা হবে, একটা কাউন্ট বা গণনা হবে। যেমন আমরা যদি লিখি গ্রামীণ, কি লিখলাম? বানানটা লিখলাম গ্রামীণ। ওকে, আমরা অনেকে গ্রামীণ সিম চালাই, গ্রামীণ বানানটা দেখবেন এইভাবে লেখা আছে, জি আর এ গ্রা এম ডাবল ই এন, গ্রামীণ। ঠিক আছে, গ্রামীণ বানানটা এইভাবে লেখা। তো গ্রামীণ বানানটা যদি আমরা লিখি এভাবে, দেখেন এখানে একটা, দুইটা, তিনটা ভাওয়াল আছে। তার মানে আমাদের এই গ্রামীণ শব্দে অক্ষর হওয়ার কথা ছিল কয়টা? তিনটা। কিন্তু না, এখানে একটা ভাওয়াল, এখানে দেখেন পরপর একাধিক ভাওয়াল, এখানে দুইটা ভাওয়াল থাকলে কাউন্ট হবে একটা। তার মানে একটা একটা, এখানে ভাওয়াল আছে তিনটা, কিন্তু অক্ষর হবে কয়টা? অক্ষর হবে দুইটা। অক্ষর হবে কয়টা? অক্ষর হবে দুইটা। কারণ পরপর একাধিক ভাওয়াল আছে। পরপর কি আছে? একাধিক ভাওয়াল আছে। পরপর কি আছে? একাধিক ভাওয়াল আছে। একইভাবে আমি যদি বলি হৈমন্তী, আমি বললাম হৈমন্তী, এইচ ও আই, হই, এম ও এন, মন, টি আই টি, হৈমন্তী। তাহলে হৈমন্তী শব্দে ভাওয়াল আছে কয়টা দেখি? একটা, দুইটা, তিনটা, চারটা। কিন্তু এখানে চারটা ভাওয়াল থাকলেও মনে রাখতে হবে একাধিক ভাওয়াল আছে একসাথে। যেমন ও আই, এখানে একটা হবে, এখানে একটা হবে, দুইটা, আর এখানে একটা, তিনটা। তার মানে আমাদের মোট ভাওয়াল আছে চারটা, কিন্তু অক্ষর হবে কয়টা? অক্ষর হবে তিনটা। অক্ষর হবে কয়টা? তিনটা। অক্ষর হবে কয়টা? তিনটা। অক্ষর হবে কয়টা? তিনটা। তার মানে আমাকে মাথায় রাখতে হবে যে যেই শব্দে যে কয়টি ভাওয়াল আছে সে কয়টি অক্ষর। তবে একসাথে যদি একাধিক ভাওয়াল থাকে সেক্ষেত্রে একটি অক্ষর কাউন্ট হবে। সেখানে কয়টা অক্ষর কাউন্ট হবে? একটি অক্ষর কাউন্ট হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? সবাইকে ক্লিয়ার? এই বিষয়টা কি সবাই ক্লিয়ার? শিক্ষার্থী বন্ধুরা সবাই কি ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে আমি একটু আসি যে বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে। আমরা এর আগেও দেখেছি বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে। এখন আপনারা বুঝে উত্তর দিবেন বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে? 5টি অক্ষর আছে। কয়টি আছে? 5টি। এরপর আমরা একটু আসি, বলছে সন্ন্যাসী শব্দটিতে কয়টি অক্ষর আছে। আমরা জানি সন্ন্যাসী শব্দটাকে আমরা এখন একটু বাংলিশ করে লিখব। লিখলাম এস ও এন, সন, এন এ না, সন্না, এস এইচ আই সি, সন্ন্যাসী। তাহলে সন্ন্যাসী শব্দে এখানে কয়টা ভাওয়াল আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে ভাওয়াল আছে কয়টা? তিনটা। তার মানে সন্ন্যাসী শব্দে অক্ষর কয়টা হবে? সন্ন্যাসী শব্দে অক্ষর হবে তিনটা। সন্ন্যাসী শব্দে অক্ষর কয়টা হবে? অক্ষর হবে তিনটা। অক্ষর হবে কয়টা? এখন বলেন তো অক্ষর হবে কয়টা? আমরা ক্লাসে মনে আছে শুরুর দিকে আপনারা অনেকেই বলছিলেন
যে এই যে দেখেন বিশ্ববিদ্যালয় শব্দটিতে 5টি অক্ষর আছে, আপনারা বলছিলেন। এরপর বলছিলেন যে সন্ন্যাসী শব্দে কয়টি অক্ষর হবে, অনেকে মোস্ট অফ দ্য স্টুডেন্ট উত্তর দিয়েছিলেন 3টি। তার মানে আমরা আসলেই সন্ন্যাসী শব্দে অক্ষর কয়টা, সন্ন্যাসী শব্দে অক্ষর হচ্ছে 3টা। সন্ন্যাসী শব্দে অক্ষর কয়টা, 3টা। তাহলে আমাকে একটু বলেন তো পরীক্ষা শব্দে অক্ষর কয়টি, পরীক্ষা শব্দে অক্ষর কয়টি, সবাই একটু কমেন্ট করে জানান তো পরীক্ষা শব্দে অক্ষর কয়টি, পরীক্ষা শব্দে অক্ষর কয়টি, পরীক্ষা শব্দে অক্ষর কয়টি, সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে পরীক্ষা শব্দে অক্ষর কয়টি, পরীক্ষা শব্দে অক্ষর কয়টি, পরীক্ষা শব্দে অক্ষর কয়টি। শিক্ষার্থী বন্ধুরা কমেন্ট করতে হবে পরীক্ষা শব্দে অক্ষর কয়টি, পরীক্ষা শব্দে অক্ষর কয়টি, পরীক্ষা শব্দে অক্ষর কয়টি। ওকে, সুরায়া বিশ্বাস লিখেছে পরীক্ষা। ওকে ফাইন, আমি একটু চেষ্টা করি আপনাদের সাথে। পরীক্ষা শব্দটাকে আমি একটু বাংলিশ করে লিখব। PO পো, RIK রিক, KH কা, পরীক্ষা। তার মানে 1টা 2টা 3টা, এই পরীক্ষা শব্দে ভাওয়েল আছে 3টা। তার মানে এখানে অক্ষর হবে কয়টা, এখানে অক্ষর হবে 3টি, এখানে অক্ষর হবে কয়টি, 3টি, অক্ষর হবে কয়টি, 3টি। তাহলে পরীক্ষা শব্দে ভাওয়েল আছে কয়টি, 3টি, অক্ষর হবে 3টি। এরপর দেখেন অনুবীক্ষণ, অনুবীক্ষণ শব্দটিতে অক্ষর হবে কয়টি, সবাই একটু কমেন্ট করে জানান যে অনুবীক্ষণ শব্দে অক্ষর আছে কয়টি, অনুবীক্ষণ শব্দে অক্ষর আছে কয়টি, সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে অনুবীক্ষণ শব্দে অক্ষর কয়টি, অনুবীক্ষণ শব্দে অক্ষর কয়টি, অনুবীক্ষণ শব্দে অক্ষর কয়টি। রিক খা, ভাই ভায়াল 2টা না, একটু দেখো। শর্মা, PO ও একটা ভায়াল, RI একটা ভায়াল, KHA মানে কে দিছো যে এখানে এটাও তো একটা ভায়াল। তোমার কথাই আমি বললাম যে শর্মা তালুকদার, OIA 3টা ভায়াল আছে ভাইয়া, এখানে 3টা ভায়াল আছে। রিক খা, ঠিক আছে। শর্মা, শর্মা দেখো তুমি লিখছো, তুমি এভাবেই লিখছো, আমার মতো লিখছো, এভাবে লিখছো PORIK এভাবে লিখছো তুমি, তাই তো? তাহলে তুমি দেখো এখানে লিখছো, এখানে একটা ও একটা ভাওয়েল, আই একটা ভাওয়েল, এ একটা ভাওয়েল। তোমার কথায় আমি আসলাম 3টা ভাওয়েল আছে, তার মানে 3টা অক্ষর। ক্লিয়ার? ওকে, এরপর আসি অনুবীক্ষণ, অনুবীক্ষণ। তাহলে অনুবীক্ষণ শব্দটিতে কয়টি অক্ষর আছে আমরা একটু চেষ্টা করি। অনুবীক্ষণ আমি লিখলাম, ও তো লিখতে পারো, এতেও লিখতে পারো, আমি ও দিয়ে তোমাদের সুবিধার্থে লিখছি, ONU অনু, তারপর হচ্ছে বীক্ষণ, BIK বিক, KHON অনুবীক্ষণ, অনুবীক্ষণ। অনেক শিক্ষার্থী আছে এই ওটা বাদ দিয়ে দিবে, কেন ভাই এটা বড় হাতের ও দেখে, না এটা তো ভায়াল। আগে ভাবতে হবে ভায়াল আছে কয়টা, ক্যাপিটাল লেটার হোক আর স্মল লেটার হোক, ভায়াল আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা। তার মানে আমাকে এই শব্দে 1টা 2টা 3টা 4টা ভায়াল আছে 4টা। অনুবীক্ষণ শব্দে ভায়াল আছে কয়টা, 4টা। অনুবীক্ষণ শব্দে ভায়াল আছে কয়টা, 4টা। অনুবীক্ষণ শব্দে ভায়াল আছে কয়টা, 4টা। তাহলে অক্ষর কয়টা হবে, অক্ষর কয়টি হবে, অক্ষর কয়টি হবে? অনুবীক্ষণ শব্দে ভাওয়েল আছে 4টা। ইসরাত, ইসরাত ভাইয়া, সরি কাশফিয়া, কাশফিয়া, বুঝো না ভাইয়া? অনুবীক্ষণ শব্দে ভাওয়েল আছে কয়টা? অনুবীক্ষণ শব্দে 6 নাম্বার একটু খেয়াল করো, অনুবীক্ষণ। দেখো ভাঙাটা একটু দেখো, অনুবীক্ষণ, ভাওয়েল কয়টা আছে, ভাওয়েল আছে কয়টা, এখানে ভাওয়েল আছে 4টা, ভাওয়েল কয়টা আছে 4টা। তাহলে এখানে অক্ষর হবে কয়টা, কয়টা? অফকোর্স 4টা। তার মানে রাইট অ্যান্সার কত হবে, রাইট অ্যান্সার হবে 4, 4। রাইট অ্যান্সার কত হবে, 4। এরপর আসি একাক্ষর আর হচ্ছে দ্বিয়াক্ষর শব্দ কোনটি। তার আগে আমি একটু বলে রাখতে চাই, তোমরা যারা নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য আমি 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 সাজেস্ট করতে পারি আমার স্কুল প্রতিষ্ঠানে তোমাদের এক্সাম ব্যাচ, আমার স্কুল প্রতিষ্ঠানে এক্সাম ব্যাচ। তোমরা যারা নার্সিংয়ে কেরিয়ার করতে চাও, যে BSc নার্সিং, ডিপ্লোমা নার্সিং বা মেডিফাই নার্সিংয়ে পরীক্ষা দিতে চাও, তোমাদের নার্সিংয়ে একটা বড় পার্ট হচ্ছে প্রচুর পরিমাণ অনুশীলন করা। নার্সিংয়ের শিক্ষার্থীরা
টপিক পড়ে কিন্তু প্রপার এক্সাম না দেওয়ার কারণে, রিভিশন দেওয়ার না কারণে এবং মডেল টেস্ট সলভ করা হয় না বলে তারা কি করে, অধিকাংশ শিক্ষার্থী কিন্তু ভালো করতে পারে না। তাই আমার রিকমেন্ডেশন হচ্ছে তোমাদের জন্য যে তোমরা প্রচুর পরিমাণ প্রশ্ন সলভ করো। আর এই প্রশ্ন সলভ করতে গিয়ে তোমাকে দিতে হবে প্রপার এক্সাম। আর এই এক্সামের জন্য নার্সিং অনলাইন প্রতিষ্ঠান তোমাদের জন্য আমার স্কুল প্রতিষ্ঠান আয়োজন করেছে লাইভ এক্সাম ব্যাচ। লাইভ এক্সাম ব্যাচ, তো তোমরা যারা লাইভ এক্সাম দিতে চাও তোমরা কিন্তু এই নার্সিংয়ের যে এই যে কোর্সগুলো আছে এগুলো দেখতে পারো। এখানে তুমি লাইভ এক্সাম দিতে পারবে এবং তোমরা যদি চাও এখান থেকে তোমাদের নার্সিংয়ের কোর্সগুলো কিনে কিন্তু এখন থেকে তোমরা পড়তে পারো। ঠিক আছে, এখানে লাইভ ক্লাস আছে, তোমাদের জন্য লাইভ ক্লাস কোর্স আছে এবং মিডিফাই যারা বিএসসি নার্সিংয়ের কোর্স ভর্তি পরীক্ষা দিবে তারা বিএসসি নার্সিংয়ের জন্য এই কোর্সটা দেখতে পারো। এবং তোমরা যারা ডিপ্লোমা নার্সিং পরীক্ষা দিবে তোমরা কিন্তু এই কোর্সগুলো দেখতে পারো। এবং তোমরা যদি এক্সাম দিতে চাও, যে শুধু আমি এক্সাম দিব, তোমরা যদি শুধু এক্সাম দিতে চাও তাহলে তোমরা এই নার্সিংয়ের আমার স্কুল থেকে এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। এখানে এক্সাম ব্যাচগুলো খুবই খুবই রিজনেবল। ইভেন তুমি 3 টাকায় এক্সাম দিতে পারবে। এখানে 3 টাকা, মাত্র 3 টাকা প্রত্যেকটা বিষয়ের উপর তুমি এক্সাম দিতে পারবে। তোমরা যারা এই এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হতে চাও আমাদের এই পেজে দেওয়া পেজে ইনবক্স করতে পারো অথবা ভিজিট করতে পারো www.amarschool.com.bd www.amarschool.com.bd। এখানে এসে তুমি তোমার কোর্স সম্পর্কে আইডিয়া পাবে। এবং তোমরা যদি চাও যে না আমি একটু ফ্রি এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে নেব, তাহলে তোমরা 11টি ফ্রি এক্সামও দিতে পারবে। ভাই আমি ফ্রি এক্সাম দিতে পারিনি, তুমি একটু আমাদের এই পেজে একটু ইনবক্স করো, আমার স্কুলের পেজে ইনবক্স করো। তোমাদের প্রস্তুতিতে সর্বোচ্চ সহায়তা করবে আমার স্কুলে এই প্রতিষ্ঠানটি। ঠিক আছে, তোমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে থাকতে পারো। দেখো আমাদের পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ লিঙ্কেও কিন্তু যুক্ত হয়ে তোমরা ক্লাসগুলো করতে পারবে। ওকে, আমরা একটু আমাদের ক্লাসে ফিরি। যে অক্ষর হচ্ছে 2 প্রকার। অক্ষর কয় প্রকার? অক্ষর হচ্ছে 2 প্রকার। অক্ষর কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে একাক্ষর আর একটা হচ্ছে দ্বিঅক্ষর। এখন কথা হচ্ছে ভাই একাক্ষর কোনটা আর দ্বিঅক্ষর কোনটা? একাক্ষর হচ্ছে যেই শব্দে মাত্র একটি অক্ষর আছে। কয়টি অক্ষর আছে? একটি অক্ষর আছে। যে শব্দে কয়টি অক্ষর আছে? যে শব্দে কেবল একটি অক্ষর আছে তাকে বলা হয় একাক্ষর শব্দ। আর একের অধিক যখন অক্ষর থাকবে তখন 1+ মানে একের অধিক যখন অক্ষর আছে সেগুলোকে বলা হয় দ্বিঅক্ষর শব্দ। যেমন আমি যদি বলি মা, আমি বললাম মা, তাহলে মা শব্দে দেখো অক্ষর আছে কয়টা? ভাওয়াল আছে একটা, তার মানে অক্ষর হবে একটা। তাহলে মা শব্দে অক্ষর আছে একটি, তার মানে এটা একটা একাক্ষর বিশিষ্ট শব্দ। একাক্ষর বিশিষ্ট শব্দ। ভাইয়া আপনার গুচ্ছ কোর্স আছে, এখান থেকে টপ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ঠিক আছে। এরপরে দেখো আমরা দ্বিঅক্ষর বিশিষ্ট শব্দ কি? দ্বিঅক্ষর হচ্ছে যেমন আমি যদি বলি বিশ্ববিদ্যালয়, সন্ন্যাসী, গ্রামীণ, এগুলোতে দেখো একের অধিক কিন্তু শব্দ আছে। তার মানে এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে দ্বিঅক্ষর বিশিষ্ট শব্দ। দ্বিঅক্ষর বিশিষ্ট শব্দ। ওকে, দেখো বলছে কোনটি একাক্ষর বিশিষ্ট শব্দ? কোনটি একাক্ষর বিশিষ্ট শব্দ? একটু দেখো, এখানে লেখা আছে কাকা। কি লেখা আছে? কাকা, চাচা, ভাই, বোনাই। আমাকে একটু বলো তো এখানে এক অক্ষর মানে একটা অক্ষর আছে কোন শব্দে? এই 4টা অপশনের মধ্যে কোন শব্দে একটা অক্ষর আছে? এখানে আছে কাকা। বলো তো রাইট অ্যান্সার কি হবে? কাকা। কাকা শব্দটাকে আমি যদি ভাঙি, কে এ কা, অক্ষর আছে কয়টা? একটা, দুইটা। অক্ষর আছে কয়টা? দুইটা। তার মানে এখানে অক্ষর কয়টা? দুইটা। ওকে ফাইন। আমি আসি চাচা, চা, চাচা শব্দে অক্ষর আছে কয়টা? দুইটা। আমি বললাম বোনাই, তাহলে BONAI, বোনাই, তাহলে এখানে দুইটা মিলে একটা আর এখানে আছে একটা। তার মানে এখানে ভাল আছে 3টা, অক্ষর আছে কয়টা? দুইটা। এখানে আছে ভাই, তাহলে ভাই শব্দে BHAI, ভাই, যদিও দুইটা ভাল আছে অক্ষর হবে কয়টা? একটা। অথবা তোমরা যদি লেখো BAI, ভাই, ভাল আছে দুইটা কিন্তু অক্ষর হবে একটা। তার মানে এখানে রাইট অ্যান্সার হচ্ছে ভাই। একাক্ষর বিশিষ্ট শব্দ কোনটি? একাক্ষর বিশিষ্ট শব্দ হচ্ছে ভাই। একাক্ষর বিশিষ্ট শব্দ কোনটি? একাক্ষর বিশিষ্ট শব্দ হচ্ছে ভাই। রাইট অ্যান্সার অপশন সি, ভাই। ওকে ফাইন, ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ওকে, এরপর একটু আসি। বলছে কোনটি একাক্ষর বিশিষ্ট শব্দ? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো প্রশ্নটা আসছে, তোমাদের নার্সিংয়ে অনেকবার আসছে। কোনটি একাক্ষর বিশিষ্ট শব্দ? 18-19-এর প্রশ্ন। আমাকে বলো। মা, দি, জল, আম্মা। একটু আমাকে সবাই একটু কমেন্ট করে জানাবে যেখানে রাইট অ্যান্সার কোনটা হবে। বলছে একাক্ষর বিশিষ্ট শব্দ কোনটি? মামা, দিদি, একটা কি আছে? জল, আম্মা। মামা, দিদি, জল, আম্মা। রাইট অ্যান্সার কি হবে?
বলো তো এখানে অক্ষর কয়টা আছে? একাক্ষর বিশিষ্ট শব্দ কোনটি? উম্মে হাফসা লিখেছে আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। যারা চৌধুরী লিখেছে ভাই। আর বাকিরা কি অবস্থা? সবাই ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। তাহলে এখান থেকে বলো তো, এখান থেকে একটা প্রশ্ন আসলে তোমরা পারবা কিনা? এখান থেকে একটা প্রশ্ন আসলে পারবা কিনা বলো? সবাই কি ক্লিয়ার? সবাই বলো তো এখান থেকে একটা প্রশ্ন কমে আসলে পারবা কিনা? যারা যারা পারবা, যাদের এখান থেকে একটা প্রশ্ন কম আসলে পারবা কিনা বলো তো। এখান থেকে এভাবে পরীক্ষা প্রশ্ন আসে, এভাবে আসে প্রশ্নগুলো। আমাকে বলো তো এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসলে পারবে কিনা? আচ্ছা ঠিক আছে, যদি সবাই বুঝে থাকো সবাই একটা লাভ রিয়েক্ট কমেন্ট করো তো। যদি বুঝো তোমরা একটা লাভ রিয়েক্ট কমেন্ট করো, আর না বুঝলে একটা স্যাড রিয়েক্ট কমেন্ট করো। কমেন্টে এসে একটা স্যাড রিয়েক্ট কমেন্ট করো। যদি না বুঝে থাকো আমি আবার বুঝাবো, আর বুঝলে সবাই একটা লাভ রিয়েক্ট কমেন্ট করো। ওকে ওকে, আমরা একটু দেখি। এখানে আছে মামা। তাহলে মামা শব্দটা যদি আমরা বাংলিশ করি MAMA, মামা। তাহলে মামা শব্দে অক্ষর আছে কয়টা? মামা শব্দে ভাওয়াল আছে দুইটা, অক্ষর হবে দুইটা। আছে দিদি, তাহলে আছে ডি, যেভাবে লিখো অক্ষর হবে দুইটা, অক্ষর হবে কয়টা? দুইটা। আছে জল, তাহলে জল শব্দে JOL, জল শব্দে অক্ষর আছে কয়টা? একটা। জল শব্দে অক্ষর কয়টা? একটা। আছে আম্মা, অনেকে মা দেখে মনে করবা এটাও মনে হয় একটা, না ভাই। আম্মা শব্দে MA, মা, আম্মা। আম্মা শব্দে অক্ষর আছে দুইটা। তার মানে এই সবগুলোই হচ্ছে দ্বি অক্ষর বিশিষ্ট শব্দ। তার মধ্যে জল হচ্ছে এক অক্ষর বিশিষ্ট শব্দ। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে জল। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে জল। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে জল। রাইট অ্যান্সার কি? জল। রাইট অ্যান্সার কি? জল। রাইট অ্যান্সার কি? জল। পারবো ইনশাল্লাহ ভাইয়া। আজকে আপনি কত সুন্দর করে বুঝিয়েছেন, থ্যাংক ইউ। ওকে, আপনাদেরকেও থ্যাংক ইউ ক্লাসে মনোযোগ সহকারে থাকার জন্য। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করবেন ক্লাসটি, ঠিক আছে? ওকে, আর আপনারা চাইলে আমাদের সাথে ক্লাসগুলো আরও মনোযোগ সহকারে করতে পারেন, ইনশাআল্লাহ আমরা আরও ভালো কিছু উপহার দেব। দেখেন বলছে কোনটি এক অক্ষর বিশিষ্ট শব্দ, এটা আমরা একটু আগেই পড়ছি। এখানে একটু আপনারা দেখেন যে কোনটা এক অক্ষর বিশিষ্ট শব্দ, কোনটা এক অক্ষর বিশিষ্ট শব্দ, কোনটি এক অক্ষর বিশিষ্ট শব্দ, কোনটি এক অক্ষর বিশিষ্ট শব্দ। সবাই একটু আমাকে কমেন্ট করে জানান কোনটি এক অক্ষর বিশিষ্ট শব্দ, কোনটি এক অক্ষর বিশিষ্ট শব্দ। সুরাইয়ে বিশ্বাস লিখেছে আপনি সর্বদাই বেস্ট, থ্যাংক ইউ ভাইয়া। রাইট অ্যান্সার কী হবে বলেন? এখানে রাইট অ্যান্সার কী হবে? দেখেন এখানে আছে মামা। মামা শব্দে মা দুইটা বায়াল আছে, তার মানে দুইটা অক্ষর আছে। বাবা শব্দে বা দুইটা বায়াল আছে, দুইটা অক্ষর। খা লা দুইটা বায়াল, দুইটা অক্ষর। আমি একটু লিখে দেখাই। KHA, খা, LA, লা, খালা, দুইটা বায়াল আছে, দুইটা বায়াল আছে, দুইটা অক্ষর আছে। বাবা বা দুইটা বায়াল আছে, দুইটা অক্ষর আছে। মামা মা দুইটা বায়াল আছে, দুইটা অক্ষর। তার মানে একমাত্র বোন BON, বোন শব্দে বায়াল আছে একটা, সেটা হচ্ছে ও, বায়াল আছে একটা। রাইট অ্যান্সার হবে বোন অথবা বোন। বোনাই শব্দে দুইটা, বোন শব্দে একটা। বোন শব্দে কয়টা? একটা। ওকে, এরপর আমরা আসি স্বরান্ত অক্ষর, যেটাকে আমরা বলি। আমরা তো মোটামুটি ওইটা ক্লিয়ার নাকি? এখন আসি যেটাকে বলে মুক্তাক্ষর বা বদ্যাক্ষর। দেখেন পরীক্ষা আপনাদের প্রশ্ন আসে নিচের কোনটি মুক্তাক্ষর বা নিচের কোনটি বদ্যাক্ষর, এগুলো পরীক্ষা প্রশ্ন আসে। তখন আমাদেরকে একটু প্যাচ লাগা যায়, আমাদের বুঝতে একটু কষ্ট হয়ে যায়। ঠিক আছে ভাই, মুক্তাক্ষর কোনটা, বদ্যাক্ষর কোনটা, আবার নাকি স্বরান্ত অক্ষর আছে, আবার নাকি ব্যঞ্জনাত্মক অক্ষর আছে ভাই, আবার নাকি ওপেন সিলেবল আছে, আবার নাকি ক্লোজড সিলেবল আছে। এগুলো কি খায় না মাথায় দেয়? একটু খেয়াল করেন, দেখেন অক্ষরের প্রকারভেদ। অক্ষর মূলত দুই প্রকার। অক্ষর মূলত কয় প্রকার? দুই প্রকার। অক্ষর মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্বরান্ত অক্ষর আর একটা হচ্ছে ব্যঞ্জনাত্মক অক্ষর। দেখেন স্বরান্ত অক্ষর কাকে বলে? স্বরান্ত অক্ষরের আরেক নাম হচ্ছে মুক্তাক্ষর। স্বরান্ত অক্ষর আরেক নাম কি? মুক্তাক্ষর। স্বরান্ত অক্ষর আরেক নাম ইংরেজিতে বলা হয় ওপেন্ড সিলেবল। ইংরেজিতে কি বলা হয়? ওপেন্ড সিলেবল। মূলত যে সকল অক্ষর স্বরধ্বনি দিয়ে শেষ হয় বা যে সকল অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে তাকে মুক্তাক্ষর বা স্বরান্ত অক্ষর বলে। যেমন আমি যদি বলি আশা,
আশা, শব্দের শেষে দেখেন এখানে আ আছে, কি আছে, শেষে আ ধ্বনি উচ্চারিত হচ্ছে, তার মানে এটা একটা স্বরধ্বনি। যেহেতু শব্দের শেষে যদি স্বরধ্বনি থাকে তাকে আমরা বলি স্বরান্ত অক্ষর। আমি বললাম দেশি, দেশি শব্দে দেখেন শব্দের শেষে কি আছে, ই আছে, এই যে ই আছে, তাহলে শব্দের শেষে ই ধ্বনি উচ্চারণ হচ্ছে, ইটা কি, ইটা হচ্ছে একটা স্বরধ্বনি, ইটা কি, ইটা হচ্ছে স্বরধ্বনি। যেহেতু স্বরধ্বনি তার মানে এটা একটা স্বরান্ত অক্ষর। শব্দের শেষে যদি স্বরধ্বনি থাকে তাকে কি বলা হয়, তাকে বলা হয় স্বরান্ত অক্ষর। শব্দের শেষে যদি মুক্ত, মুক্ত মিন্স হচ্ছে আমরা যখন উচ্চারণ করি, উচ্চারণের যদি এরকম করি আ সা, যখন আমাদের মুখ খোলা থাকে বা উচ্চারণ যদি চালিয়ে যেতে পারি, সে শব্দগুলোকে বলা হয়, সে শব্দগুলোকে বলা হয় মূলত স্বরান্ত অক্ষর। এটা কি আরইউর জন্য ক্লাস, এটা মূলত নার্সিংয়ের ক্লাস। আপনারা যারা আরইউতে পরীক্ষা দিবেন, আরইউ তো এই টপিক্সটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, কোনো সমস্যা নাই। বাংলা ব্যাকরণ আপনার জন্য রেস্ট্রিকশন দেয় নাই যে অক্ষর এরকম এরকম জায়গার জন্য শুধু, ঠিক আছে। ওকে ফাইন, আমরা একটু দেখি যে এখানে বললাম মুক্তাক্ষর, আমি কি বললাম, মুক্তাক্ষর। যেমন আমি বললাম আশা, আমি যদি বলি মা, দেখেন মা, আমরা কি করতেছি, উচ্চারণ যত খুশি টানতে পারতেছি, কিন্তু যখনই আমি বলবো কাক, 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 যখন আমি কাক বলছি তখন কিন্তু আমার উচ্চারণ থেমে যাচ্ছে। যখন উচ্চারণ থেমে যায়, থেমে গেলে সেটাকে বলা হয় বদ্যাক্ষর বা ব্যঞ্জনাত্মক অক্ষর। আর উচ্চারণ যখন চালিয়ে যাওয়া যায় সেগুলোকে বলা হয় মুক্তাক্ষর বা স্বরান্ত অক্ষর। ওকে ওকে, একটু আসি এখন বদ্যাক্ষর কাকে বলে। বদ্যাক্ষর হচ্ছে ব্যঞ্জনাত্মক অক্ষর, যে শব্দের শেষে কি থাকে, ব্যঞ্জন ধ্বনি, যে শব্দের শেষে ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ হয় বা যে সকল অক্ষরের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে বদ্যাক্ষর বলা হয়। যেমন বললাম রাম, রাম শব্দের শেষে দেখেন ম আছে, এবং দেখেন আমি যখন রাম উচ্চারণ করছি আমার কিন্তু মুখের বন্ধ হয়ে গেছে, মুখ বন্ধ হয়ে গেছে। যদি মুখ বন্ধ হয়ে যায় তাহলে বদ্যাক্ষর, রাম, রাম, মুখ বন্ধ হয়ে গেছে তার মানে এটা একটা বদ্যাক্ষর। আমি বলছি বন, বন, আমরা কি কেউ বলি বন, না আমরা বলি বন, তার মানে আমার মুখ বন্ধ হয়ে যাচ্ছে, যখনই মুখ বন্ধ হয়ে যাবে তখনই সেটা হয়ে যাবে বদ্যাক্ষর, সেটা কি হয়ে যাবে, বদ্যাক্ষর। আমি বললাম গোলাপ, শব্দের শেষে কি বললাম, লাপ, গোলাপ, গোলাপ, আমরা কি কেউ বলি গোলাপ, পারি না ভাই, আর আসে না, মুখ দিয়ে আর সুর আসে না। যখন আমি যদি বলি আশা, আমি কিন্তু টানতে পারতেছি, কিন্তু যখন আমি বলছি গোলাপ, মুখ বন্ধ, টোটালি বন্ধ। যখন কোনো একটা শব্দ উচ্চারণের সময় মুখ বন্ধ হয়ে যায় তখন সেটাকে বলা হয় বদ্যাক্ষর। কি বলা হয়, বদ্যাক্ষর। আর কোনো শব্দ যখন উচ্চারণের সময় মুখ খোলা থাকে সেটাকে বলা হয় মুক্তাক্ষর। তার মানে শব্দে মুক্তাক্ষর, বদ্যাক্ষর। অক্ষর মূলত কয় প্রকার, দুই প্রকার। কয় প্রকার, দুই প্রকার। ভাইয়া আরেকবার বুঝাই দেন। ওকে ফাইন, আরেকবার বুঝাই দিচ্ছি, একদম আরেকবার শুরু থেকে আবার বলছি, খেয়াল করেন। শুরু থেকে বলছি, দেখেন আমি বলছি অক্ষর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুক্তাক্ষর আর একটা হচ্ছে বদ্যাক্ষর। জাস্ট আপনি এইটুকু মাথায় রাখেন, আর কোনো কিছু মাথায় রাখার দরকার নেই। মুক্তাক্ষর একটা হচ্ছে বদ্যাক্ষর, একটা হচ্ছে মুক্তাক্ষর, একটা হচ্ছে বদ্যাক্ষর, একটা হচ্ছে মুক্তাক্ষর, একটা হচ্ছে বদ্যাক্ষর, একটা হচ্ছে মুক্তাক্ষর। যে শব্দ উচ্চারণের সময় আমাদের মুখ খোলা রাখতে পারি বা উচ্চারণ টানতে পারি সেগুলোকে বলা হয় মুক্তাক্ষর। যেমন আমি বলছি আশা, অথবা আমি বললাম মা, দেখেন আমি যখন উচ্চারণ করছি মা, উচ্চারণ কিন্তু টানতে পারতেছি। আমি যদি আরও বলি না আরও একটু টানবো, মা, আরও টানতে পারতেছি। যখন মুখটা খোলা আছে, দেখেন আমার মুখটা খোলা থাকে, মা, মুখ খোলা আছে, যখন আমার মুখটা খোলা থাকবে তখন সেটাকে বলা হয় মুক্তাক্ষর। আসসালামু আলাইকুম ভাই, মামা এই 8টায় আর 10-12 মিনিট, হ্যাঁ 10 মিনিট, জি আসসালামু আলাইকুম। সরি, আমি এক্সট্রিমলি সরি, ক্লাসের মাঝখানে ফোন আসাটা খুবই অবাঞ্ছিত, এক্সট্রিমলি সরি। আমি আবার একটু ফিরি। আমি যেটা বলছিলাম যে মা, আমি বললাম মা, যখন আমি উচ্চারণ করছি তখন মুখটা খোলা আছে, মা, উচ্চারণটা কি আছে, খোলা আছে। যখন মুখ খোলা থাকবে তখন সেটাকে বলা হয় মুক্তাক্ষর। কিন্তু আমি যখনই বলছি গোলাপ, গোলাপ, অথবা আমি বললাম বন, 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 কি বললাম, বন, বন, ধান, চল, ঠিক আছে। এগুলোতে দেখেন শব্দের শেষে কিন্তু যখন আমি বলছি বন
তখন আমার মুখটা কিন্তু বন্ধ হয়ে গেছে। বন, আমি বললাম গোলাপ, 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 মুখ বন্ধ। যখন মুখ বন্ধ হয়ে যায় তখন সেটাকে বলা হয় বদ্যাক্ষর, আর মুখ খোলা থাকলে বলা হয় মুক্তাক্ষর। মুক্তাক্ষরের আরেক নাম হচ্ছে স্বরান্ত অক্ষর। কারণ দেখবেন যখন মুক্ত অক্ষর থাকে এই শব্দগুলো শেষে কি থাকে, শেষে স্বরধ্বনি থাকে। যেমন দেখেন আশা, আশা শব্দের শেষে কি আছে, আ আছে। এই মা শব্দের শেষে কি আছে, এই যে আকার মানে আ আছে। দেশি, দেশি শব্দের শেষে কি আছে, ই আছে। তার মানে শব্দের শেষে যদি স্বরধ্বনি থাকে সেগুলোকে বলা হয় স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর। আর শব্দের শেষে যদি ব্যঞ্জন ধ্বনি থাকে বা ব্যঞ্জন বর্ণ থাকে সেগুলোকে বলা হয় ব্যঞ্জনাত্মক অক্ষর বা বদ্যাক্ষর। এই মুক্তাক্ষরের ইংরেজি হচ্ছে ওপেন সিলেবল, বদ্যাক্ষরের ইংরেজি হচ্ছে ক্লোজ সিলেবল। যে সকল অক্ষর ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ হয়, ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ হয় তাকে বলা হয় বদ্যাক্ষর। যেমন আমি বললাম রাম, তাহলে রাম, আর এম রাম, ঠিক আছে। রয়কার রা ম রাম, মুখ বন্ধ। বন, BON বন, বন বন বন, ঠিক আছে, মুখ বন্ধ। গোলাপ, গোলাপ, শব্দগুলো সবগুলো শেষেই কি আছে, ব্যঞ্জন ধ্বনি আছে। যেহেতু ব্যঞ্জন ধ্বনি আছে তার মানে এগুলো হচ্ছে বদ্যাক্ষর। এগুলো কি বদ্যাক্ষর। তাহলে আমাকে একটু বলেন তো, যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে? যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে? শব্দের শেষে, শব্দের শেষে, হ্যাঁ, শব্দের শেষে ভাল থাকলে মুক্তাক্ষর, শব্দের শেষে ভাল না থাকলে কনসোনেন্ট থাকলে ব্যঞ্জনাত্মক অক্ষর। হ্যাঁ, গুড, ভেরি গুড। তাহলে আমাকে একটু বলেন তো, যেখানে আছে যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয়, স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলা হয়? যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলা হয়? যে অক্ষরের শেষে, হ্যাঁ, উম্মে হাফসা লিখেছে, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। ওকে, একটু আমাকে বলেন তো, যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলা হয়? মুক্তাক্ষর, বদ্যাক্ষর, স্বরতন্ত্রী, দীর্ঘস্বর। দীর্ঘস্বর, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17-18-তে আসছে, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু নার্সিংয়ে রিপিট হয়, প্রচুর রিপিট হয়। রাইট অ্যান্সার কী হবে বলেন তো? সবাই একটু কমেন্ট করেন। উম্মে হাফসা লিখছে অপশন এ, ইসরাত মারিয়া লিখেছে এ, আর বাকিরা কই? ইসরাত জাহান লিখেছে এ, শারমা তালুকদার লিখেছে এ, আর বাকিরা কোথায়? সবাই একটু কমেন্ট করেন তো দেখি। সবাই। খাদিজা আক্তার লিখেছে অপশন এ, খাদিজা আক্তার লিখেছে অপশন এ। তারিন আক্তার লিখেছে অপশন এ, অপশন এ। দেখি সবাই একটু বলেন, সবাই একটু বলেন, এই কমেন্টটা আমি সবার থেকে চাচ্ছি। সবাই একটু বলেন এটা রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কী হবে? প্রথমটা হবে। আমার ছোটো বোন এখানে বসে বসে বলতেছে মুক্তাক্ষর, মানে প্রথমটা হবে। এটা কী হবে? রাইট অ্যান্সার কী হবে বলেন তো? আমার ছোটো বোন এখানে ক্লাস 4-এ পড়ে, সে বৈশা এখানে ক্লাস করছে আমার, বুঝছেন? এতক্ষণ সে ক্লাস করে এতক্ষণ বুঝা বলছে এটা মুক্তাক্ষর। বলেন রাইট অ্যান্সার কী হবে? তাহলে যে শব্দের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলা হয়? কি বলা হয়? মুক্তাক্ষর বলা হয়। কি বলা হয়? মুক্তাক্ষর বলা হয়। মুক্তাক্ষর বলা হয়। কি বলা হয়? মুক্তাক্ষর বলা হয়। ওকে ওকে, 11 নম্বর প্রশ্নে আসি একটু। দেখেন বলছে কোনটি স্বরান্ত অক্ষর, কোনটি স্বরান্ত অক্ষর। এখন একটু খেয়াল করেন, এখানে আছে আশা, পাবন, দহন, মরণ। এখানে বলছে কোনটা স্বরান্ত অক্ষর, কোনটি স্বরান্ত অক্ষর। সবাই একটু কমেন্ট করেন তো, এখানে কোনটা স্বরান্ত অক্ষর? 11 নম্বর রাইট অ্যান্সার কী হবে? জারা চৌধুরী লিখেছে জি ভাইয়া মুক্তাক্ষর হবে। খাদিজা খুশি লিখেছে 10-এর 1। ইসরাত মারিয়া লিখেছে এ। তৃষা দাস লিখেছে আশা। আশা। আচ্ছা একটু খেয়াল করি, আমি লিখলাম পাবন। এই পবন শব্দটা বাংলায় কী হয়? প, ব আর হচ্ছে ন। তাহলে শব্দের শেষে কী আছে? ব্যঞ্জন বর্ণ আছে।
ঠিক আছে, এগুলো যদি বর্ণ বিশ্লেষণ করেন, বর্ণ বিশ্লেষণগুলো একটু আবার এইভাবে হয়, প ব ন। ঠিক আছে, তো শব্দের শেষে দেখি আমি যদি একটু ছোট করে বিশ্লেষণ করি, এখানে ন আছে, কি আছে, ন আছে, তাহলে ন কি, ন হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ন হচ্ছে ব্যঞ্জন। আমি বললাম দহন, এই দহনও কি, দহনের শেষেও ন আছে, নটা কি, নটা হচ্ছে ব্যঞ্জন। ঠিক আছে, আমি বললাম মরণ, মরণ শব্দের শেষে কি আছে, ন আছে, তাহলে নটা কি, ন হচ্ছে ব্যঞ্জন, ন কি, ন হচ্ছে ব্যঞ্জন, ন কি ব্যঞ্জন। এরপর দেখেন আছে কি আশা, কি আছে, আশা, আশা, তাহলে আশা শব্দের শেষে কি আছে দেখেন, আশা শব্দের শেষে আছে আছে, এই যে আ সা, শয়কার সা, এখানে কি আছে, আছে, এখানে কি আছে, আছে। তার মানে আ ধ্বনিটা কি ধ্বনি, হচ্ছে একটা স্বরধ্বনি। আটা কি, আটা হচ্ছে একটা স্বরধ্বনি, আটা হচ্ছে একটা স্বরধ্বনি। তার মানে এটা একটা স্বরধ্বনি, তার মানে এটা হবে একটা স্বরান্ত অক্ষর। কি হবে, এটা হবে একটা স্বরান্ত অক্ষর, এটা কি হবে, একটা স্বরান্ত অক্ষর, যাকে আমরা আরেক নাম দিছি মুক্তাক্ষর। কি অক্ষর, মুক্তাক্ষর, মুক্তাক্ষর, যাকে বলা হয় ওপেন সিলেবল। কি বলা হয়, ওপেন সিলেবল, কি বলা হয়, ওপেন সিলেবল। তাহলে দেখেন আমরা আজকে কি কি শিখলাম, আজকে আমরা কি কি শিখলাম, শুরু থেকে একটু দেখি, সামারি করি, একটু খেয়াল করি শুরু থেকে। দেখেন প্রথমে আমরা বলছি আজকে শিখছি অক্ষর কাকে বলে। অক্ষর কাকে বলে, অক্ষর হচ্ছে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যতটুকু একেবারে উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে। তারপরে যদি আমি আসি যে দেখেন অক্ষর বিশ্লেষণে আমরা বলছিলাম যে নিঃশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসে যতটুকু একেবারে উচ্চারণ করা যায় তাকে ততটুকু অক্ষর বলে। কিন্তু আমরা এখানে অক্ষর আর বর্ণ সম্পর্কে একটা আমাদের কনফিউশন ছিল, এটা আমরা ক্লিয়ার করলাম। তৃতীয়ত দেখেন আমরা বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে, আমরা এটা একটা বাংলিশ টেকনিকের মাধ্যমে আমরা এই জিনিসগুলো ক্লিয়ার করেছি। দেখেন আমরা শিখেছিলাম BIS, বিশ, SH ও বিশ্ব, BID, বিড, DA, LOY, লয়। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমরা এখানে ভাওয়েল পেয়েছিলাম পাঁচটা, তার জন্য আমরা অক্ষর দিয়েছিলাম পাঁচটি। ওকে, এরপর আমরা দেখেছিলাম আচ্ছা সন্ন্যাসী, সন্ন্যাসী শব্দে ভাওয়েল পাইছিলাম SON, শন, তারপর হচ্ছে NA, না, SHIC, সন্ন্যাসী। এই সন্ন্যাসী শব্দে ভাওয়েল কয়টা পাইছিলাম, ভাওয়েল পাইছিলাম আমরা একটা, দুইটা, তিনটা, তার মানে এখানে অক্ষর দিয়েছিলাম আমরা, রাইট অ্যান্সার ছিল তিনটি। রাইট অ্যান্সার ছিল কয়টি, তিনটি। এরপরে দেখেন আমরা পেয়েছিলাম বর্ণ ভার্সেস অক্ষর। বর্ণ কাকে বলে, বর্ণ ইংরেজি হচ্ছে লেটার, আর অক্ষর ইংরেজি হচ্ছে সিলেবল। অক্ষর ইংরেজি সিলেবল, বর্ণ হচ্ছে ক্ষুদ্রতম চিহ্ন, ঠিক আছে। ওকে, আর 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 অক্ষর কি, অক্ষর হচ্ছে ভাষার স্বল্পতম একক, ক্ষুদ্রতম একক। ঠিক আছে, একটু আসি। এরপর আমরা বলছিলাম বাংলিশ টেকনিকের মাধ্যমে আমরা অক্ষর নির্ণয় করতে পারি। একটা শব্দে যে কয়টি ভাওয়েল আছে সে কয়টি অক্ষর আছে, হ্যাঁ, যে কয়টি অক্ষর ভাওয়েল আছে সে কয়টি অক্ষর আছে। যেমন বাংলিশ টেকনিকের মাধ্যমে আমরা সবগুলো শব্দের অক্ষর শিখেছিলাম। তারপর আমরা দেখেন এর মধ্যে একটা ব্যতিক্রম ছিল যে একাধিক ভাওয়েল একসাথে থাকলে সেটা একটা অক্ষর কাউন্ট হয়, সেটা। এরপর আমরা একটু দেখি বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে, আমরা দেখেছি 5টি আছে। তারপর আমরা সন্ন্যাসী শব্দটিতে কয়টি অক্ষর আছে, 3টি আছে। কিভাবে আমরা দেখেছি পরীক্ষা শব্দটিতে কয়টি অক্ষর আছে, 3টি অক্ষর আছে, এটা আমরা দেখেছি। অনুবীক্ষণ শব্দটিকে বাংলিশ করে লিখলে আমরা অনুবীক্ষণ 4টি অক্ষর পাই। এভাবে আমরা অক্ষর নির্ণয় শিখেছি। তার পাশাপাশি অক্ষরের প্রকারভেদ, অক্ষর ছিল 2 প্রকার, একটা হচ্ছে মুক্তাক্ষর, একটা হচ্ছে বদ্যাক্ষর, এই জিনিসগুলো শিখেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা যারা নার্সিংয়ে প্রস্তুতি নিতে চাও, বিশ্ববিদ্যালয়ে তো পরীক্ষা প্রায় শেষের দিকে, তোমরা যারা চাও যে না ভাই আমি একটা নার্সিংয়ে প্রস্তুতি নেব, আমার প্রিপারেশন যেহেতু আছে, যারা BSc নার্সিংয়ে পরীক্ষা দিবা তারা কিন্তু চাইলে BSc কোর্সে ভর্তি হতে পারো, অথবা যারা ডিপ্লোমা নার্সিংয়ে পরীক্ষা দেবা তোমাদের এখনও হাতে সময় আছে। এখন থেকে যদি গুছিয়ে পড়তে পারো, গুছিয়ে একটা প্রস্তুতি নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের এখনও সম্ভব। আর অথবা তোমরা যদি চাও যে না ভাই আমি একটা এক্সাম দিব, নিজেকে যাচাই করব, প্র্যাকটিস করব, তাহলে কিন্তু তোমরা ভিজিট করতে পারো www.amarschool.com.bd, এখানে লিঙ্কটা দেওয়া আছে, দেখো amarschool.com.bd। এই ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু চাইলে তোমাদের এই যে হোম থেকে তোমাদের যে কোনো কোর্স সম্পর্কে, আউটলাইন সম্পর্কে তোমরা জানতে পারো, ঘরে বসে থেকে নার্সিংয়ের প্রস্তুতি নিতে পারবা। এখন আর কোনো কোচিং সেন্টারে যেহেতু সুযোগও নেই, কোচিং সেন্টার যাওয়ার ব্যবস্থাও নেই, তোমরা কিন্তু ঘরে বসে দেখো এই যে নার্সিংয়ের কোর্স সমূহ দেখো এখানে দেওয়া আছে। দেখো এক্সাম ব্যাচ, দেখো এখানে এক্সাম ব্যাচ আছে, BSc নার্সিং এক্সাম ব্যাচ। BSc নার্সিং এক্সাম ব্যাচে 168টি এক্সাম দিতে পারবে, মোট 168টি এক্সাম দিতে পারবে মাত্র 600 টাকায়।
600 টাকায়। দেখো মিডিফাই তোমাদের এক্সাম ব্যাচ তোমাদের 168টি পরীক্ষা দিতে পারবে এখানেও মাত্র 500 টাকায়। তোমরা যারা ডিপ্লোমা নার্সিংয়ে পড়তে চাও তোমরা 168টি লাইভ এক্সাম দিতে পারবে মাত্র 500 টাকায়। তো তোমাদের দেখো যারা এক্সাম দিতে চাও, ঘরে বসে এক্সাম দিতে চাও, নিজেকে যাচাই করতে চাও বা প্রস্তুতি নিছো, এখন ঘরে বসে থেকে ভালোভাবে একটু পড়তে চাও, তোমাদের জন্য কিন্তু এই 3টা এক্সাম ব্যাচ এখনও চালু আছে। তোমরা চাইলেই ভর্তি হতে পারো। অথবা তোমরা আমার স্কুল ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক পেজে তোমরা যেখান থেকে ক্লাসটা দেখছো, আমার স্কুল ফেসবুক পেজ থেকে তোমরা এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারো। অথবা তোমরা যদি চাও যে না ভাই আমি আগে ক্লাস করছি, আপনার ভালো লাগছে, আমি পরীক্ষাটাও দেই, পরীক্ষাটাও আমার ভালো লাগে কিনা দেখি, তোমরা চাইলে 11টি ফ্রি এক্সাম দিতে পারবা। যদি এক্সাম দিয়ে ভালো লাগে সেক্ষেত্রে তোমরা আমাদের এই এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হতে পারো। আর এই এক্সাম ব্যাচে ভর্তি হলে মাত্র 500 টাকায় এবং 600 টাকায় যদি তোমরা যে কোনো এক্সাম ব্যাচে ভর্তি হও হলেই কিন্তু পাচ্ছ আমাদের ফ্রি লাইভ ক্লাস। ওকে ভাইয়া, নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট আমার বাংলা ক্লাস ফ্রাইডেতে হয়, প্রতি ফ্রাইডেতে আমার বাংলা ক্লাস হয়। তো তোমরা আমার ক্লাস করতে চোখ রাখতে পারো আমার স্কুল ফেসবুক পেজে, অথবা আমার শিখা পেজও চোখ রাখতে পারো, ইনশাল্লাহ ওই পেজ থেকেও আমাদের ক্লাসগুলো হয়। তো তোমরা চাইলে এই আমার স্কুল ফেসবুক পেজ থেকে তোমরা এই ক্লাসগুলো করতে পারো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, এরকম জানিয়ে তোমাকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসতেছি ভাই। ওকে ঠিক আছে ভাই, জি আসসালাম। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা ভর্তি হতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে দেখো আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে অথবা আমাদের এই ওয়েবসাইটে তোমরা কিন্তু যোগাযোগ করে ভর্তি হতে পারো। এবং আমাদের এখানে সকল বিষয়ের কোর্স দেয়া আছে, তোমাদের যেটা লাগে, অথবা তোমরা এখান থেকে ভিজিট করতে পারবা। হ্যাঁ দেখো আমাদের ওয়েবসাইটে একবার ভিজিট করবা, অথবা আমাদের এই ওয়েবসাইটের নাম্বারে ভিজিট করে তোমরা কিন্তু এই কোর্স সম্পর্কে জানতে পারবে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।